আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা যখন আর্জেন্টাইন ফুটবল সম্পর্কে আলোচনা করি, পিওর ম্যাচ উইনার হিসেবে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে এমি মার্টিনেজের কথাও বলি। বড় ম্যাচে পারফরমেন্সের জন্য যারা সত্যিকার অর্থে বিখ্যাত, তবে আপনি এই লিস্টটাতে রদ্রিগো ডি পলকে না রেখে আসলে কোথায় যাবেন? সত্যিকার অর্থে বিগ ম্যাচে রদ্রিগো ডি পল যে ইম্প্যাক্টের জায়গাটা তৈরি করেন, আলাদা করে সেটা নিয়ে কথাবার্তা বলতে হয়। এতটা পরিশ্রমী একটা ফুটবলার এবং বড় বড় ম্যাচে ফাইনাল সেমিফাইনালে তার পারফরমেন্সগুলো তার পক্ষে এত জোরালোভাবে কথা বলে যে এর আগে যত আলোচনা সমালোচনা থাকে সকল কিছু কিন্তু একেবারে পরিষ্কারভাবে হাওয়ায় মিলিয়ে যায়। 2021 কোপা আমেরিকার ফাইনালের পারফরমেন্সের কথা একটাবার চিন্তা করে দেখুন। আনহেল ডি মারিয়ার করা গোলটাতে সে দুর্দান্ত অ্যাসিস্টটা সে রদ্রিগো ডি পলই করেছিলেন এবং কলম্বিয়ার বিপক্ষে তার সর্বশেষ ম্যাচের পরিশ্রমী পারফরমেন্সের কথা আরও একবার ভেবে দেখুন। ওই সাইডটাতে গঞ্জালো মন্তিয়ালের একটা বড় রকমের দায়িত্ব ছিল লুইস ডিয়াসকে আটকানো, সেটা তিনি অনেক সাকসেসফুলি করেছেন। কিভাবে করতে পেরেছেন সেই জিনিসটা ব্যাখ্যা করতে গিয়ে ইউএসএ স্পোর্টস জনপ্রিয় এই আর্জেন্টাইন প্ল্যাটফর্ম বারবার করে রদ্রিগো ডি পলের নামটা মেনশন করেছে এবং তারা বলেছে যে সেখানে লুইস ডিয়াস যে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেননি, সেটার পেছনে একটা বড় কারণ ছিল গঞ্জালো মন্তিয়ালের সঙ্গে রদ্রিগো ডি পল একটা ডবল ডিফেন্ডার সিস্টেম তৈরি করেছে লুইস ডিয়াসের সামনে। অর্থাৎ লুইস ডিয়াস যখনই বল পেয়েছেন, রদ্রিগো ডি পল বারবার ব্যাকট্র্যাক করে সত্যিকার অর্থে তার সামনে যাতে করে দুজন ডিফেন্ডার আছে এমন টাইপের সিচুয়েশন হয়, সেই জিনিসটা তৈরি করেছে। রদ্রিগো ডি পলের এই অসাধারণ ডিফেন্সিভ ওয়ার্ক রেটের কারণে লুইস ডিয়াস খুব একটা বেশি স্পেসই পাননি। আপনি যদি ফাইনালে তার একটা হিটম্যাপ দেখে আসেন, এই রদ্রিগো ডি পলকে আপনি ডি বক্সের মধ্যেও ঢুকতে দেখতে পারবেন। ফাইনাল থার্ডে অনেক সময় উইং পজিশনেও এসে তিনি ক্রস করার চেষ্টা করেন, তবে মেজর যে হাইলাইটিং জোনটা, যে রেড জোনটা, সেটা কিন্তু নিজের হাফে এবং সেখানে এত বেশি ওয়ার্ক রেট রেখেছেন। 120 মিনিটে 8টা গ্রাউন্ড ডুয়েলের মধ্যে 5টায় জিতেছেন, 3টা ট্যাকল করেছেন, 3টা লং বল প্রোভাইড করেছেন এবং সব মিলিয়ে 70টার মতো টাচ নিয়েছেন। তার চেয়ে বড় কথা, যে পরিমাণ তিনি পরিশ্রম করেছেন, যে পরিমাণ এরিয়া কভার করেছেন, রদ্রিগো ডি পলের ওই ডিফেন্সিভ মুভমেন্টগুলোই কিন্তু আর্জেন্টিনাকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে বারবার করে জিতিয়েছে এবং আর্জেন্টিনা শেষ পর্যন্ত মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে পেরেছে। সেটার পেছনে একজন রদ্রিগো ডি পলের ওভারঅল একটা প্রভাব ছিল। অথচ এই রদ্রিগো ডি পল টুর্নামেন্টের প্রথম কয়েকটা ম্যাচে, বিশেষ করে শুরুর মিনিটগুলোতে খুব একটা বেশি কিন্তু সহজাত ছিলেন না। ডি পলকে আমরা অনেক সময় ভুল পাস দিতে দেখেছি, যেটা কিনা ফাইনালও এমন সিচুয়েশনে দেখা গিয়েছিল। তবে ডি পলের ক্ষেত্রে আমি এর আগের একাধিক ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে ডি পলকে আপনি মাঠের মধ্যে দেখবেন অনেক বেশি ফাইট করতে, রেফারির সঙ্গে, প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে অনেক বেশি আর্গুমেন্ট করতে, এবং তাকে যখন আপনি অনেক বেশি ফিজিক্যাল একজন ফুটবলারের মতো চিন্তা করবেন, তখন দেখবেন যে তিনি ক্রিয়েটিভ অনেক কাজ করতে পারেন। তিনি এমন এমন লং পাস দিতে পারেন যেটার মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে যায়। ওই সময় তাকে একজন অফেন্সিভ মিডফিল্ডার মনে হয়। আবার এই রদ্রিগো ডি পল এই দলের প্রয়োজনে অনেকটুকু ড্রপ ডাউন করে নিচে নেমে এসে ডিফেন্সিভ এমন এমন কাজ করতে পারেন, যার পরে তাকে খুবই শক্তিশালী এবং খুবই এফেক্টিভ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বলে মনে হয়। এই যে রদ্রিগো ডি পল খেলাটাতে ওই পরিবর্তন আনতে পারেন, সময়ের সাথে ম্যাচের পরিস্থিতির সঙ্গে এই যে অ্যাডাপ্ট করতে পারেন, মানিয়ে নিতে পারেন, এই স্কিলটাকে রদ্রিগো ডি পল এত ভালোভাবে রপ্ত করেছেন যে আর্জেন্টিনার এই একাদশ ডি পলকে ছাড়া চিন্তাও করা যায় না, কল্পনা করা যায় না। একেবারে পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন লিওনেল স্কালোনির এই সিস্টেমে। ডি পলের প্রতি তাই আলাদা ভালো লাগা এবারের কোপা আমেরিকার পরেও থাকলো। আপনারা ডি পলের ওভারঅল পারফরমেন্স নিয়ে কি ভাবছেন সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।